পাচগোপাল বাবু এখনো আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি। আমি সমাধিকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য, আমি নীরেশ স্যারকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। সবার আগে আমরা মৃদঙ্গমের পক্ষ থেকে বরণ করে নেব সমাধিকে এবং আমাদের খুব প্রিয় নীরেশ ভৌমিক মহাশয়কে। মৃদঙ্গমের পক্ষ থেকে আমি প্রিয়াঙ্কাকে অনুরোধ করব বরণ করে নেবার জন্য। সমাধিকে বরণ করে নেবার জন্য আমি অনুরোধ করব মৃদঙ্গমের সদস্য শুভজিৎকে। সমাধির হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। শুভেচ্ছা এবং অভিনন্দন। গোবরডাঙ্গার মাটিতে নাট্যচর্চার যে ইতিহাস দীর্ঘদিন ধরে চলেছে, প্রায় প্রতিটি অঙ্গনেই নাট্যচর্চার সাথে অনেকেই যুক্ত। আমরা গোবরডাঙ্গাবাসী হিসেবে গর্বিত এবং আনন্দিত যে এমন একটা সুন্দর জায়গায় আমরা থাকি যেখানে সংস্কৃতির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। তো সেমিনার মানে আলোচনা, সেমিনার মানে গভীর কঠিন কথা কিছু নয়। আমার কাছে সেমিনার মানে আমাদের নিত্য জীবনের ওতপ্রোতভাবে যেভাবে থিয়েটারটা জড়িয়ে আছে, যেভাবে আমরা থিয়েটারটাকে নিয়ে বেঁচে আছি, যেভাবে আমরা যাপন করছি, তারই চিত্র তুলে ধরা। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, প্রাক্তন শিক্ষক নীরেশ ভৌমিক মহাশয়। দীর্ঘদিন ধরে তিনি সমস্ত গোবরডাঙ্গার সাংস্কৃতিক সংস্থার সাথে দীর্ঘদিন ধরে উনি যুক্ত এবং সকলের সমস্ত বিষয় সম্বন্ধে উনি ওয়াকিবহাল। তো এমন একজন মানুষকে আমরা পেয়েছি বক্তা হিসেবে। আমার কাজ সেই বক্তব্যের মাঝে সুতোটা ধরা, সঞ্চালনা করা। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি নীরেশ বাবুর হাতে। নমস্কার। গোবরডাঙ্গা মৃদঙ্গম আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সংস্কৃতি প্রেমী, নাট্যপ্রেমী সুধীজন এবং সঞ্চালিকা সমাদেবী শিল্পাঞ্জলির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি নাটক, বর্তমানে পুতুল নাটক, গান, আবৃত্তি, সংস্কৃতির বিভিন্ন দিকে তার পদচারণা। অনেক দিন ধরেই জানি ওনাদের সংস্থাকে। আমি একটু হালকা করে দিয়েছেন যে কঠিন কিছু নয়, কারণ আমি নাটকের খবর করি, কিন্তু যেটুকু মানে আসি নাটকের দলগুলোর সাথে থেকে যেটুকু বুঝি তার উপরেই, বক্তা নই, তার উপরে দু চার কথা বলার জন্যই এসেছি। বিশেষভাবে পড়াশোনা করে আসিনি। যাই হোক, আপনারা আছেন সংস্কৃতির লোক। তবে আজকের দিনটা 27শে মার্চ, ক্যালেন্ডারের পাতায় এই দিনটা বিশ্ব নাট্য দিবস। আজকে আলোচনার বিষয়ও সমাজে থিয়েটার বা নাটকের গুরুত্ব যে আছে, তাই তারিখটা বিশ্ব নাট্য দিবস। সারা বিশ্বেই আজকে এই দিনটা পালন করছেন নাট্যকর্মীরা, নাটকের লোকেরাই আজকে পালন করছে সমস্ত জায়গাতে, সারা পৃথিবীতেই। মানে সমাজে নাটকের গুরুত্ব আছে, তা থেকেই বোঝা যায়। নাটক গ্রিস দেশে, এটুকু জানি, একসময় ক্লাস 7-এর ইতিহাসে বিষয়টা ছিল। তাতে গ্রিস দেশে বহু প্রাচীনকাল থেকেই নাটকের চর্চা আছে। সেখানে কলোজিয়াম বলে একটা বড় হল, 10,000 দর্শক একসাথে নাটক দেখতে। ভারতবর্ষ অনেক প্রাচীনকাল থেকে নাটকের শুরু হয়েছে মুনি ঋষিদের আমলে। গত মাসে সেই ভরত মুনির জীবন, তার জন্মতিথি নাট্যদলগুলো পালন করেছে। আমি সেই নাট্যদলগুলো, সেই খবর অনেক কাগজে করেছি। তারপরে ভারতবর্ষ অতি প্রাচীনকাল থেকে নাটক ভরত মুনির উদ্যোগেই ছড়িয়ে পড়েছিল। নাটক তখন থেকেও, সেই প্রাচীনকাল থেকেও ভারতবর্ষে নাটক হচ্ছে। আর সেই নাটক আজকে সমস্ত ভারতবর্ষেই হচ্ছে, বিভিন্ন সংস্থা করছে এবং এই নাটককে সহযোগিতা করার জন্য
কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক রয়েছে, আমাদের রাজ্য সঙ্গীত নাটক একাডেমি রয়েছে। তার মানে নাটকের যথেষ্ট গুরুত্ব আছে সমাজে। এ থেকে বোঝা যায় যে সরকারও চায় নাটক হোক। তা আমাদের নাট্যদলগুলো নানান নাটককে ভালোবেসে নানান প্রতিকূলতার মধ্যেও নানান সমস্যার মধ্য দিয়েও নাটক করে চলেছে। এটা আমি উপলব্ধি করি যে তারা খুব কষ্ট করেই তারা নাটকটা করে। নাটকটা প্রযোজনা, আজকাল নাটকের লোক পাওয়া মুশকিল, নাটকের দর্শক পাওয়া অনেক জায়গায় মুশকিল। তা সত্ত্বেও নাট্যদলগুলো নাটক করে চলেছে, কারণ এটা সমাজের পক্ষে প্রয়োজন। কারণ নাটক হচ্ছে জাতির দর্পণ, আয়না, এবং সমাজের বিভিন্ন ঘটনা নাটকের মধ্যে দিয়ে উঠে আসে। সেই নাটক থেকে মানুষ সচেতন হয়, প্রতিবাদ করে। অনেক নাটক আমরা আমাদের আজ থেকে 100 বছর আগেও, 100 কি 150 বছর আগেও কলকাতায় নাটক হয়েছে। রামকৃষ্ণদেব, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, তিনিও নাটক দেখেছেন এবং তিনি নাটকের লোকজনের সাথেও, তার গিরিশ ঘোষ, তার সাথে ভালো সম্পর্ক ছিল। তিনিও 6 পয়সার টিকিট কেটে স্টার থিয়েটারে নটিবিজনী দেখেছিলেন, এটা আমরা অনেকে জানি। আর বিদ্যাসাগর মহাশয় নাটক দেখেছেন কলকাতায়। সেই নাটকটা হচ্ছে দীনবন্ধু মিত্র, আমাদের বনগা গোপালনগরের লোক, তার লেখা নীল দর্পণ, যেটা হচ্ছে নীল চাষিদের যে বিদ্রোহ, নীল চাষিদের উপর অত্যাচার, তার বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে উঠেছিল নীল চাষিরা, সেই ঘটনা নিয়ে দীনবন্ধু মিত্রের লেখা নাটকটা ইংরেজিতে অনুবাদও হয়েছিল। ইংরেজরা কিন্তু সে নাটকটাকে করতে দিত না, তারা বাধা দিয়েছিল, বইটাকেও ব্যান করে দিয়েছিল। অনেক নাটক সরকারের বিরুদ্ধে গেলে অনেক জায়গায় সরকার ব্যান করে দেয়। তা এই নীল দর্পণের সেই অবস্থা হয়েছিল, ইংরেজরা তাকে আটকে দিয়েছিল। মাইকেল মধুসূদন সেটা ইংরেজিতে অনুবাদ করে দিয়েছিলেন, কারণ মাইকেল ভালো ইংরেজি জানতেন। তা সেই নাটকটা বিদ্যাসাগর মহাশয় কলকাতায় দেখেছেন। সেই ইংরেজ, একজন অত্যাচারী ইংরেজ, যে কৃষকদের উপর অত্যাচার করত, তার অত্যাচারের সেই দৃশ্য দেখে, তার সেই চাবুক মারা দেখে বিদ্যাসাগর মহাশয় তার পায়ের চটি স্টেজে ছুঁড়ে, মঞ্চে ছুঁড়ে মেরেছিলেন সেই ইংরেজ সাহেবের দিকে। কিন্তু সেই ইংরেজ সাহেব কিন্তু ইংরেজ ছিলেন না, একজন বাঙালি ছিলেন। অভিনয়টা তার এতই ভালো লেগেছিল যে বিদ্যাসাগর মহাশয় তাকে সেই মানে এত ক্ষুব্ধ হয়ে গেছিলেন যে এইভাবে অত্যাচার করছে ইংরেজরা, সেটা দেখেই তিনি পায়ের জুতো, সেই বিদ্যাসাগর চটি বলে, সেটা মঞ্চে ছুঁড়ে ফেলেছিলেন। তা সেই যে অভিনেতা, বাঙালি অভিনেতা ইংরেজের ভূমিকা অভিনয় করেছিলেন, তিনি সেই চটিটা মাথায় তুলে বলেছিলেন যে আমার অভিনয় জীবন সার্থক হলো। বিদ্যাসাগরের সেই চটি তিনি মাথায় তুলে নিয়েছিলেন। এভাবেই নাটক কিন্তু ইংরেজ আমলেও আমাদের এখানে হয়েছে, কলকাতায় হয়েছে, গ্রামেগঞ্জে হয়েছে। যাত্রা পালাও হতো, গ্রামেগঞ্জে বিশেষ করে যাত্রা পালা হতো। এবং যাত্রারও তখন, এখন হয়তো যাত্রাটা একটু স্থিমিত হয়ে গেছে, তেমন হচ্ছে না, কিন্তু একসময় যাত্রাও গ্রামেগঞ্জে, বাংলার পল্লী গ্রামে যাত্রা হতো, রাত 10টায় শুরু হলে ভোরবেলায় শেষ হতো। এখন যাত্রার সময়টা কমে গেছে, 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে যাত্রা হয়ে যায়। তবে পল্লী গ্রামেগঞ্জে সেই যাত্রাটা আজ আর তেমনভাবে হয় না। তা নাটক যে আমাদের সমাজের পক্ষে যথেষ্ট প্রয়োজন, এসব ঘটনা থেকে কিছুটা উপলব্ধি করা যায় যে নাটক মানুষকে সচেতন করে। এখনো আমাদের নাটকের অনেক বাস্তব ঘটনা উঠে আসে, তখন মানুষ চিন্তা করে যে এগুলো ভালো কি মন্দ। সেই চিন্তা করে মানুষ সচেতন হয় এবং মানুষ সেই জন্য তা থেকে কিছুটা সংশোধন হতে পারে। সেই জন্য এই নাটকটাকে ধরে রাখতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ভালো লাগছে ছেলেমেয়েরা এখানে অনেকে আছে, ছাত্রছাত্রী, তারা এই নাটকে তারা যুক্ত হবে। আমি যে ছেলেটা আমাকে নিয়ে আসলো স্টেশন থেকে, সেও একটি নাটকের সাথে যুক্ত আছে, সেও বিভিন্ন অভিনয়ে যুক্ত হয়ে গেছে ছাত্র অবস্থা থেকেই। কারণ আমি শুনেছি সে বিষ্ণুপুর স্কুলের ছাত্র, এবং সেখানে সে এই যে ওয়ার্কশপ করেছিল মৃদঙ্গম, সেখান থেকে সে নাটকের প্রতি অনুপ্রাণিত হয়েছে এবং এখন সে এখানে নাটক করছে ছেলেটা। তা এইভাবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাটকের দিকে নিয়ে আসতে হবে, কারণ নাটকের একটা গুরুত্ব যথেষ্ট রয়েছে। তার জন্যে এই নাট্য দলগুলো বিভিন্ন স্কুলে গিয়ে তারা নাটকের প্রতি আগ্রহ, নাটকের কর্মশালা করে এবং নাটক সম্পর্কে ছাত্রছাত্রীদের বোঝায় যে নাটক কেন দরকার আমাদের সমাজে। সেই থেকে কিছু কিছু ছাত্র, সবাইকে না পাওয়া গেলেও কিছু কিছু ছাত্রছাত্রী এগিয়ে আসে, নাটক করে। তারা এইভাবে নাটকটাকে ধরে রাখতে হবে। যাই হোক, আমার বেশি কিছু বলার নেই, সামান্য কিছুই বললাম যেটুকু আমি উপলব্ধি করতে পেরেছি।
আমাদের আরেকজন বক্তা রয়েছেন পাচুবাবু, তিনি বলবেন। তা এই যে নাটকের আলোচনাগুলো হচ্ছে, নাটকের কর্মশালা হচ্ছে, এইভাবেই নাটক বেঁচে থাকবে এবং বিভিন্ন নাট্য দলগুলো যেভাবে এগিয়ে এসছে, তারা কাজ করে যাচ্ছে, এটা আরও ছড়িয়ে পড়বে। মকরডাঙ্গাতেও দেখেছি যা দল ছিল কয়েক বছর আগে, আরও দল বাড়ছে। বিভিন্ন জায়গাতেই কম বেশি নাটকের দলগুলো কাজ করে যাচ্ছে, নানান সমস্যার মধ্যেও তারা টিকে আছে, টিকে থাকবে, এই আশা রেখে এই নাটকের জয় হোক এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। থিয়েটার মানুষের জীবন এবং সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। সৃষ্টির আদি থেকেই মানুষ যখন যৌথবদ্ধ হতে শিখল, ধীরে ধীরে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের, প্রাসাচ্ছাদনের সমস্ত কার্যকলাপ যখন সম্পূর্ণ হলো, তখন তারা বিনোদনের একটা প্রয়োজন হলো। তো বিনোদনের মাধ্যম হিসেবে প্রথমে যে লোকনাট্যের উদ্ভব হয়েছিল, সেটা অনেকেই পণ্ডিতগণ বলে থাকেন যে প্রথম মানুষ যেটা অঙ্গভঙ্গি করে তারা শিকারে যেত, সেই শিকারের দৃশ্যটাই তারা অভিনয় করত। তারা যেভাবে পশু পাখি মারত বা যেভাবে কোনো দেবদেবীর পুজো করত, তারা যৌথবদ্ধভাবে সেগুলোর অনুকরণ করত, বা পশু পাখি যেভাবে নিহত করত সেগুলোর চর্চা তারা করত। অনেক গবেষক বলছেন যে আদি থিয়েটার বা নাটকের মূল অংশ এখানেই নিহিত ছিল। তো সৃষ্টির আদি থেকেই মানুষের মধ্যে যে সাংস্কৃতিক ভাবনা, নিজেকে অনুভব করার, নিজেকে প্রকাশ করার, নিজের অনুভূতিগুলোকে জানানোর যে তাগিদ বা যে প্রয়াস, তারই ফলশ্রুতি হচ্ছে নাট্যকলা। তো এই নাট্যকলা দীর্ঘদিন ধরে মানুষের চর্চা এবং অনুশীলনে অনেক পরিশীলিত হয়ে বিভিন্ন রকম নামে বর্তমানে চলছে। কিন্তু সেই যে নাটক, শুধুমাত্র বিনোদন কিন্তু এর মূল উপজীব্য নয়। শুধু বিনোদন নয়, মানুষের সাংস্কৃতিক যে আদান প্রদান, একসাথে যৌথবদ্ধভাবে যে কার্যকলাপ করবার প্রয়াস, বিভিন্ন সামাজিক বার্তা, সামাজিক যোগাযোগ, এগুলোও কিন্তু থিয়েটারের মাধ্যম। তাই সমাজ এবং জীবনের ক্ষেত্রে থিয়েটার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পাঁচু গোপাল হাজরা মহাশয়, উনিও বিশিষ্ট সাংবাদিক, উনিও একজন বক্তা। আমি ডেকে নিচ্ছি ওনাকে। তো আমরা আলোচনার মূল পর্বে ফিরে আসি। আমাদের আজকের বিষয় সমাজে নাটকের গুরুত্ব বা থিয়েটারে নাটকের যে প্রাসঙ্গিকতা, যে কেন নাট্যচর্চা আমরা করব বা সমাজের উপকারিতা কতটা বা গুরুত্ব কতটা। তা আমাদের বক্তা পাঁচু গোপাল হাজরা মহাশয় আলোকপাত করুন। প্রিয় সঞ্চালিকা, মঞ্চে উপবিষ্ট আমার বাদিকে বিশিষ্ট সাংবাদিক, অবসরপ্রাপ্ত শিক্ষক নীরেশ চন্দ্র ভৌমিক এবং আপনারা যারা আছেন, আজকের দিনটি একটি বিশেষ দিন। বিশেষ করে যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে অল্প সময়ের জন্য কিংবা দীর্ঘ বছর জড়িয়ে আছেন, তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন আজকের এই দিনটি। আজ বিশ্ব নাট্য দিবস। দ্য সিটি অফ ড্রামা নাটকের শহর গোবরডাঙ্গা, তার প্রায় প্রত্যেকটি নাট্যদল আজকের দিনটি বিনম্র শ্রদ্ধায় পালন করছে। একই সঙ্গে সমগ্র পশ্চিমবাংলা, সমগ্র ভারতবর্ষ এবং সমগ্র বিশ্ব জুড়ে আজকের দিনটি পালিত হচ্ছে। আজ থেকে প্রায় 63 বছর আগে 1961 সালে বিশ্বের
বিশেষ বিশেষ নাট্য সংস্থাগুলি সিদ্ধান্ত নিল যে সমগ্র নাট্য দলগুলোকে একই ছাতার তলায় বটবৃক্ষের মতো কিভাবে আনা যায়। তারা সিদ্ধান্ত নিল যে 27 তারিখ এই দিনটি বিশ্ব নাট্য দিবস হিসেবে আমরা পালন করব। আমাদের সুখ দুঃখ হাসি কান্না আমরা ভাগ করে নেব। সেই থেকে আজকের দিনটি পালিত হয়ে আসছে। সেই থেকে নাটকের দীর্ঘ ইতিহাস। আমি যখন সামনে দর্শক আসনে বসেছিলাম, সঞ্চালিকা বলছিলেন সেই পুরনো কথা, অনেক আগের কথা, কিভাবে নাটকের সৃষ্টি। আমি সেই দিকটায় যাচ্ছি না, অতি সম্প্রতি ঘটনা বলি। স্বাধীনতার আগে, শুধুমাত্র স্বাধীনতার আগের দিকে যদি আমি তাকাই, তাহলে নাটক প্রতিবাদের ভাষা, নাটক প্রতিরোধের ভাষা, নাটক প্রেরণা দেয়। তাই স্বাধীনতা যুদ্ধের আগে বিপ্লবীরা নানান ধরনের, প্রকাশ্যে নয়, তার নাটক করতেন, ছোট ছোট নাটক তাদের মতো করে অনুপ্রেরণা জাগাবার জন্য। পরবর্তী সময়ে অনেক কর্মকাণ্ড হয়েছে। বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখেছি নাটকের ভাষা পাল্টে গেছে, নাটকের সেই কাহিনী পাল্টে গেছে। নাটক বিনোদনের মাধ্যম, অবশ্যই প্রথম দিকে সেই বিনোদনের মাধ্যমে ছিল, এখনো আছে, কিন্তু কিছু কিছু নাটক, ওই যে বললাম প্রতিরোধের ভাষা, প্রতিবাদের ভাষা, শব্দ দুটো এসছে। এবছর যা জন্ম শতবর্ষ, সলিল চৌধুরীর কথা মনে রেখে। অতি সম্প্রতি মাত্র 1 বছর আগে প্রায় কোন একটি হসপিটালে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে গেল, তার প্রতিবাদে কত নাটক তৈরি হয়েছে। অত সময়ের সঙ্গে সঙ্গে নাটক তৈরি হয়, সময় জানিয়ে দেয়, নাট্যকাররা লেখেন। আমার বেশ মনে পড়ছে যে পূর্ণাঙ্গ নাটক তো বহু অভিনীত হয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সেই পূর্ণাঙ্গ নাটক চলতো। পরবর্তীকালে মানুষের প্রয়োজনে সময় কমে এসছে, নাটক একাঙ্ক নাটকের প্রয়োজন হয়ে পড়ল। এই একাঙ্ক নাটকের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম শিশির ভাদুরীর যুগ, গিরিশচন্দ্র ঘোষের যুগ পার করে আরো যদি একটু এগিয়ে আসি, দেখি অচিন্ত কুমার সেনগুপ্ত, বনফুল, শিবরাম চক্রবর্তী, এই সমস্ত নাট্যকারেরা একাঙ্ক নাটক লেখা শুরু করলেন এবং সেই নাটক আমরা দেখলাম। মাইকেল, তারও 2-1টি নাটক আমরা দেখেছি। এবং সেই সময় গোলাপ সুন্দরী, কুসুম কুমারীর মতো অভিনেত্রীরা মঞ্চে অভিনয় করছেন, আমাদের পরম পাওয়া। এই যে কুসুম কুমারী, তিনি 100টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। হ্যাঁ, পূর্ণাঙ্গ নাটক বেশিরভাগই, কিন্তু একাঙ্ক নাটক থেকে আমরা আস্তে আস্তে সেই নাটকটা এমনও হলো যে 20 মিনিটের একাঙ্ক নাটক এখন অভিনীত হচ্ছে সময়ের সঙ্গে তাল রেখে, এবং তারও ভাষা আছে। সেই ভাষা দর্শক নিচ্ছে বলেই একাঙ্ক নাটক প্রতিযোগিতা হচ্ছে। আমরা সময় উল্লেখ করে দিচ্ছি 30 মিনিটের নাটক বা 25 মিনিটের নাটক। আসলে তার ভাষা আছে বলেই তো আমরা 25 মিনিট 30 মিনিট করছি। এবং আমাদের জীবনে চলার পথে নানান কর্মকাণ্ড এই নাটকের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, প্রকাশিত হবে আগামী দিনে। বিভিন্ন স্কুলগুলি তাদের বাৎসরিক অনুষ্ঠানে, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটককে অন্তর্ভুক্ত করেছেন। আমাদের শিক্ষাক্ষেত্রে নাটক নিয়ে তারা পাশ করছেন, MA পাশ করছেন। এখানে অনেকেই আছেন যারা নাটক নিয়ে চর্চা করছেন গোবরডাঙ্গায়, তারা ইউনিভার্সিটির স্তর পাশ করে এসছেন, তারপরেও আলাদা আলাদা ভাবে তারা নাটকের চর্চা করছেন, নাটক শিখছেন। আমি অনুরোধ করব যে সমস্ত নাট্য দলগুলি আছে যারা ছোটদের নিয়ে নাটক করেন, ছোটদের মানে যারা নাটক শেখে না, নাটকের ভাষা জানে না, মুখে এই যে বোন তোলা, মুখের যে কথা বলা, তা শেখাচ্ছেন নাট্য দলগুলি। আমি মৃদঙ্গমকে ধরেই বলছি, এই মৃদঙ্গম সহ বিভিন্ন নাট্য দল এই যে নতুনদের নিয়ে কাজ করছে, নতুন নতুন ছেলে মেয়েদের নিয়ে, তাদের যদি আরো বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ভালো লাগবে। এই যে গ্রীষ্মের ছুটি বা পুজোর ছুটি তারা করেন, বিশেষ করে গ্রীষ্মের ছুটিতে তো গোবরডাঙ্গার বিভিন্ন নাট্য দল এই কাজটা করেন। তাতে আমাদের সাধারণ মানুষের উপকার হবে, যারা আমরা নাটককে ভালোবাসি। আজকের এই কুব্যবস্থা, কুসমাজ ব্যবস্থা, একটা অন্ধকার সময়ের থেকে আমরা আলোর দিকে ফিরে নিতে পারবো। এই নাটক পারে সেই আলোর সন্ধান দিতে। আশা করি বিভিন্ন নাট্যদল, মৃদঙ্গমকে বলছি যে সেই নাট্যদল যে আলোর সন্ধান দিয়ে চলেছে দীর্ঘ বছর ধরে, আগামী দিনেও সেই বার্তা দিয়ে যাবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। এই সুন্দর স্বর্ণিম সমাজ।
মানুষের সমাজ এবং জীবনের সাথে নাটক ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। শুধুমাত্র বিনোদনের স্তরে নেই, শিক্ষার মাধ্যম হিসেবে, যোগাযোগের মাধ্যম হিসেবে, সমাজের দর্পণ হিসেবে নাটক উঠে এসছে। সামাজিক সমস্যাগুলোর বিভিন্ন সমাধান নাটকের মাধ্যমে আমরা দেখতে পাই। বিভিন্ন, আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন যে প্রতিবাদের ভাষা, প্রতিরোধের ভাষা হয়ে উঠেছে নাটক, এবং এটা শিক্ষার মাধ্যম। আমাদের ঠাকুর রামকৃষ্ণের কথায় থিয়েটারে লোক শিক্ষে হয়, উনি বলেছেন। তাহলে এত প্রাচীন একটা কথা এখনো কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। আমাদের নিত্যদিনের যাপনে নাটক থাকুক, আমাদের চর্চায় নাটক থাকুক, বিশ্ব নাট্য দিবসে আমাদের সকলের এই অঙ্গীকার থাকুক, নাটকের জয় হোক, আমরা সকলে সুস্থ সংস্কৃতির সাথে জড়িত থাকি। আমাদের বক্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং আয়োজক সংস্থা মৃদঙ্গমকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের সেমিনার বা আলোচনা সভা আমি শেষ করছি। সেটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমি পাঁচগোপাল বাবুকে এবং নীরজ দাকে দেব। আর আমার দিদি সমাধিকে যখন ডাকি, যে মুহূর্তে ডাকি, সমাধি আমাদের পাশে থাকে। আজকের এই বিষয়টা যেটা কেন রাখা হয়েছে, এখানে যারা ছোটরা আছো বিশেষ করে তাদের জন্য, আর যারা ছোটদের যাদের মারা এসেছে গার্জেনরা তাদের জন্য। আসলে অনেকেই জানেন না যে সমাজে থিয়েটারের কতটা প্রয়োজন আছে, কারণ সেই কারণেই ছোট ছোট বাচ্চাদেরকে তাদের অভিভাবকরা যা কিছু করতে পাঠান, নাটক করতে পাঠান। নাটকে নাকি খারাপ হয়ে যাবে, আর বিশেষ করে মেয়েদেরকে তো পাঠাবেই না। এখানে অনেকেই বসে আছে, তাদের বাড়িতে যদি বলে যে নাটক করবো, এই নাটক একদম না, নাটক গান করছিস, গান কর, গানটা দিয়ে ঠিক আছে, নাটক করা যাবে না। আমার মেয়ে মঞ্চে নাটক করবে, এটা পাড়ার লোক মেনেই নেবে না। এটা 2025-এ দাঁড়িয়েও, আমরা বিশ্বনাট্য দিবসে দাঁড়িয়েও আজকে সে কথা স্বীকার করতে হচ্ছে এবং মানতে হচ্ছে। এটা অনেকেই আছে যে তার নিজের মেয়েটাকে, তিনি নাটক দেখবেন, তিনি নাটক ভালোবাসবেন না, নিজের মেয়ে নাটকে যাবে না। গান করুক, নাচ করুক, আবৃত্তি করুক, ছবি আঁকুক, মিউজিক করুক, বাড়িতে যা কিছু করুক, মঞ্চে বা নাটকের শোয়ে যাওয়া যাবে না। কারণ হচ্ছে তাতে নাকি অনেকের সঙ্গে মেলামেশা করলে মেয়ে খারাপ হবে। কিন্তু জানেন না, বর্তমান সময়ে দাঁড়িয়ে সারা পৃথিবীতে একটা আন্দোলন শুরু হয়ে গেছে, সেটা থিয়েটারকে নিয়ে। এখন থিয়েটার জেলের কয়েদিদের নিয়ে ট্রেনিং দেওয়া হয়, থিয়েটারের ট্রেনিং টেকনিককে ব্যবহার করা হচ্ছে জেলের কয়েদিকে ভালো করার জন্য। আজকে এই দিদি এবং নীরজ দ্বারা যারা বললেন যে থিয়েটারের কতটা ভূমিকা আছে, আসলে কি হয়, সেমিনার বা আলোচনা সভা আমরা করি ঠিকই, এটা বলতে পারেন আমাদের একটা কাজ, কিন্তু এইটা মানে প্র্যাকটিক্যালি বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু যারা শোনেন। আমরা এই চর্চার মধ্যে আছি, আমরা আমাদের ভাবগুলোকে একটু বলার চেষ্টা করছি। এনারাও তাই বললেন, কিন্তু কাদের উদ্দেশ্যে বললেন এরা, কিন্তু সেটা আপনাদের, বিশেষ করে এই ছোট ছোট বাচ্চাদের, অভিভাবকদের। কারণ এরা এখনো জানে না এরা কোন পৃথিবীতে বসবাস করছে, এরপরে কি হবে। থিয়েটার ছাড়া কোনো গতি নেই। আমরা একটা সময় 2003-4 সাল থেকে আন্দোলন করেছিলাম যে সমস্ত স্কুলে, সমস্ত বিদ্যালয়ে এবং মহাবিদ্যালয়ে থিয়েটারের একটা সাবজেক্ট একদম করতেই হবে, তবে সেই ছেলেমেয়েরা একটা মানুষ হবে। কিন্তু সেটা আমরা দুর্ভাগ্য যে এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেই দিকে কোনো কর্ণপাত করেনি, যে বিভিন্ন স্কুলগুলোতে থিয়েটারের একটা বিষয় রাখার জন্য, যে সপ্তাহে অন্তত 2 দিন বা 1 দিন যে থিয়েটারের টিচার থাকবে, সে বাচ্চাদের নিয়ে থিয়েটার করবে। কিন্তু সমস্ত নন গভর্নমেন্ট স্কুলগুলোতে, বিশেষ করে প্রাইভেট স্কুলগুলোতে থিয়েটারের টিচার নেওয়া হয়, রিক্রুট করা হয়। তারা নিয়মিত বাৎসরিক যে কোনো অনুষ্ঠানে থিয়েটার থেকে সবার আগে নাটক হতেই হবে। আমাদের এখনো চারিদিকে আমরা দেখতে পাই না, মানে বড় সকল স্কুলগুলোতে অ্যানুয়াল অনুষ্ঠানে নাটক তো নিয়ে, না নাটক না, তুই নাচ করবি, নাচ কর। নাটক তো মানে যাতা একটা। এইটা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কত আন্দোলন করে চলেছি যে থিয়েটারটা যে কোনো প্রত্যেকটা বাচ্চার মধ্যে প্রবেশ করাতে হবে।
তবে এরা দেখতে পাবে নিজেদেরকে কোন জায়গায় বসবাস করছে। যাই হোক, যে আলোচনা আমরা আজকে রেখেছি এটা চলতে থাকবে, শুধু আলোচনার মধ্যে নয়। সমাজে থিয়েটারের গুরুত্ব অপরিসীম, সেইটা আমরা থিয়েটার করছি বলে আপনাদের জোর করে বলবো এরকম নয়। যে ফিল্ডে থাকে তারা তো তার ফিল্ড থেকে সবসময় আকাশে রাখে, তা নয়। ডাক্তার বলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ডাক্তারের জব। ওভারঅল আপনারা বিচার করে দেখবেন যে থিয়েটার কতটা এগিয়ে আছে। আমরা আশা রাখবো যে আগামী দিনে আরো নতুন নতুন ছোট ছোট ছেলেমেয়েরা এই থিয়েটারের সঙ্গে যুক্ত হোক। তারা মৃদঙ্গমেই করতে হবে এরকম ব্যাপার নয়, যেখানে পারুক অন্তত তাদের সাংসারিক জীবন শুরুর আগে অন্তত কয়েক বছর যেন থিয়েটারটা সঙ্গে যুক্ত থাকে। তাহলে সাংসারিক যে জীবনের ইঁদুর দৌড়, সেইখানেও সে মানিয়ে নিতে পারবে, হারিয়ে যাবে না। ধন্যবাদ সকলকে। আজকে আমরা এখানে আমাদের এই আলোচনা সভা শেষ করছি। খুব ভালো লাগলো, আমরা 3 জন গুণী মানুষকে পেয়েছি। এরকম ডাকে যেন আগামী দিনে আবার পাই এই আশা রাখছি।